তখন মনে হতো যে জেলের সেই দরজাটা ভেঙে বের হয়ে এসে বলি, তোরা মুক্তিযোদ্ধার সন্তান, তাহলে আমরা কারা? আমরা তো দীর্ঘদিন এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। কোনোদিনও আমরা মুক্তিযুদ্ধকে বিক্রি করে সেখান থেকে বাংলাদেশের অর্থ সম্পদ লুটপাট করার জন্য আমরা এটা করি নাই। কথা আমার একটাই ছিল, যেটি আমি বলতাম যে 18 বছর বয়স হলে আমাদের সবাইকে দেশকে বাঁচানোর জন্য মুক্তিযুদ্ধে যেতে হবে। ফ্যাসিস্ট আমলের যে কিছু মন্ত্রী বা তাদের সন্তানেরা, তারা মুক্তিযোদ্ধার সন্তান এই পরিচয়কে ব্যবহার করে জনগণের বিপক্ষে দাঁড়িয়েছিল এবং জনগণের উপরে অত্যাচার নির্যাতনের পক্ষে তারা এক প্রকার একটা জনসমর্থন তৈরি করার চেষ্টা করেছিল। এগুলা যখন দেখতাম তখন মনে হতো যে জেলের সেই দরজাটা ভেঙে বের হয়ে এসে বলি, তোরা মুক্তিযোদ্ধার সন্তান, তাহলে আমরা কারা? আমরা তো দীর্ঘদিন এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। কোনোদিনও আমরা মুক্তিযুদ্ধকে বিক্রি করে সেখান থেকে বাংলাদেশের অর্থ সম্পদ লুটপাট করার জন্য আমরা এটা করি নাই। আমি প্রথমে বলতে চাই যে আজকে আমি গর্বিত যে এরকম একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমি সম্মানিত হয়েছি। আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মতো একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্মানিত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছেন। আমার বাবা একজন গেরিলা মুক্তিযোদ্ধা ছিলেন। আমি একটু অন্যভাবে কথা বলতে চাই। আবার ছোটবেলার একটা গল্প বলতে চাই। যখন আমার বয়স ছোট, আমি ক্লাস কেজি 1 বা কেজি 2-তে পড়ি, জন্ম থেকেই আমরা দেখে এসেছি আমার বাসায়, আমার বাড়িতে বা আশেপাশে অনেক বীর মুক্তিযোদ্ধারা থাকতেন আমার বাবার সাথে, যারা যুদ্ধ করেছিলেন এবং সার্বক্ষণিকই মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হতো। সেখান থেকে আমার মুক্তিযুদ্ধের প্রতি অনুপ্রেরণা এবং একটি আকর্ষণ জন্মায় এবং কোনো না কোনোভাবে আমার তখন ছোট বয়সে যা হয় আর কি, আমার মনের ভেতরে একটা ধারণা জন্মায় যে আমাদের সবাইকেই একদিন মুক্তিযুদ্ধে যেতে হবে। তো আমি যখন ছোট ছিলাম তখন ক্লাস 1 বা কেজি 1-2 ক্লাস 2-তে পড়তাম। আমার যারা বন্ধুরা ছিলেন স্কুলে, তাদেরকে আমি সবসময় বলতাম যে আমাদের কিন্তু 18 বছর হলে মুক্তিযুদ্ধে যেতে হবে। কেন মুক্তিযুদ্ধে যেতে হবে? মুক্তিযুদ্ধ যে শেষ হয়ে গিয়েছে 71 সালে, এই বিষয়গুলা তো ছোট বয়সে তত চিন্তা হতো না, কিন্তু কথা আমার একটাই ছিল, যেটি আমি বলতাম যে 18 বছর বয়স হলে আমাদের সবাইকে দেশকে বাঁচানোর জন্য মুক্তিযুদ্ধে যেতে হবে। আজকে এই কথাটা বলার উদ্দেশ্য এটাই যে বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে যখন আমরা আন্দোলন সংগ্রাম লড়াই করেছি, অনেক বৈরী পরিস্থিতি, অনেক বাধা বিপত্তি, অনেক জেল জুলুমের মোকাবেলা করে আমাদেরকে সেই আন্দোলন করতে হয়েছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি সময়ে আমাকে সাহস জুগিয়েছে যে আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। সেটিকে বুকে ধারণ করে আমি যে কোনো পরিস্থিতিতে আমি সামনের দিকে অগ্রসর হয়েছি। সেখানেও যদি গুলির মুখে দাঁড়াতে হয় দাঁড়িয়েছি, জেলে যেতে হয় গিয়েছি, কিন্তু আমার বক্তব্য একটাই ছিল, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার দায়িত্ব রয়েছে, আমি আমার আন্দোলন সংগ্রাম, এই দেশের জন্য লড়াই, সেটিকে আমরা চালিয়ে যাব। 1971 সালে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ সূত্রপাত হয়েছিল বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। একটা নির্বাচিত সরকারকে যখন ক্ষমতা হস্তান্তর করা হলো না, তখনই সেই আন্দোলন দানা বেঁধে ওঠে এবং দীর্ঘদিন আমাদের এই অঞ্চলকে যে শোষণ করা হয়েছে, দমন পীড়ন করা হয়েছে, আমাদের সম্পদ এইখান থেকে নিয়ে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাদের প্রতি একটা বৈষম্যমূলক আচরণ করা হয়েছে, তারই একটা পুঞ্জীভূত ক্ষোভ থেকে সর্বশেষ 1971 সালে মুক্তিযুদ্ধ হয় বলে আমি ইতিহাস পড়ে জানতে পেরেছি।
এখন বিগত 17 বছর আমরা দেখেছি ফ্যাসিস্ট আমলে এই মুক্তিযুদ্ধকে বিক্রি করে প্রতিনিয়ত দেশের উপর যে অত্যাচার, লুটপাট, দেশের অর্থ সম্পদ লুটপাট, গুম, খুন, হত্যা, পরপর 4টি নির্বাচনকে কলঙ্কিত নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকারকে হরণ করে বাংলাদেশকে এক প্রকার দখল করে জোর জবরদস্তি করে শাসন করে দেশের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে দেওয়া হয়েছিল এবং তাতে সহযোগিতা করেছিল আরেকটি ভিনদেশি শক্তি। তো সেটার সাথে আমরা অনেকটা মিল অনেক সময় আমরা যারা আন্দোলন করেছি আমাদের প্রজন্মের আমরা খুঁজে পেতাম এবং আমরা মনে করতাম যে বাংলাদেশ রাষ্ট্রকে সরাসরি আরেকটি দেশের, আমাদের পার্শ্ববর্তী দেশের একটা দাস রাজ্যে পরিণত করা হয়েছিল, একটা রাজ্যে পরিণত করা হয়েছিল। এমন সব অসম চুক্তি করা হয়েছিল যেটা একটা স্বাধীন সার্বভৌম দেশে এই ধরনের চুক্তি হতে পারে না সকল। এবং আপনারা নিজেরাই দেখেছেন যে বিভিন্ন সময় ফ্যাসিস্টের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা এমন কথা বলেছে, আমরা যা দিয়েছি কোনোদিন ভুলতে পারবো না, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। এগুলো যখন আমরা দেখতাম তখন মুক্তিযুদ্ধের থেকে অনুপ্রেরণা জুগিয়ে সেই শক্তিকে কাজে লাগিয়ে এই আন্দোলন সংগ্রামে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। এবং আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী তিনি স্বাধীনতার ঘোষকের সন্তান, তিনি একজন শুধু বীর মুক্তিযোদ্ধার সন্তান নয়, তিনি স্বাধীনতার ঘোষকের সন্তান। ওনার নেতৃত্বে, ওনার নির্দেশনায় আমরা এই আন্দোলন সংগ্রাম করেছি এবং এই আন্দোলন সংগ্রাম যতদিন লাগতো আমাদের উদ্দেশ্য ছিল, আমাদের লক্ষ্য ছিল জীবন যত যায় যাবে, যত বছর লাগবে এবং প্রয়োজনে যদি কোনোদিন সশস্ত্র সংগ্রাম করারও সুযোগ আসে, ট্রেনিং নিয়ে যদি আবারও এদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হয়, সেই ধরনের মনোভাবও আমরা পোষণ করতাম। বিশেষ করে 2024 সালের আমিরামি নির্বাচন যখন হয়ে গেল তখন তো একরকম পরিস্থিতি এমন ভয়াবহ তৈরি হয়েছিল, তখন মনে হতো যে যদি কোথাও যে ট্রেনিং নিয়ে আসতে পারতাম, আপনাদের মতো এই দেশকে বাঁচানোর জন্য স্বাধীনতার সংগ্রাম করতে পারতাম, তাহলে অবশ্যই সেখানে যোগদান করতাম। তো এই যে আদর্শকে আমরা ধারণ করে লড়াই সংগ্রাম করেছি, এটাকে কিন্তু অনেকখানি কলুষিত করেছে এই ফ্যাসিস্টরা। আপনারা জানেন যে 2024 সালের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছিল, আমি সেই সময় এপ্রিল মাস থেকেই আমি কারাগারে চলে যাই এবং কারাগার থেকে এই আন্দোলন সংগ্রামের সর্বশেষ অংশটাতে আমি কারাগারের ভেতরে ছিলাম। সেখান থেকেই আমি খোঁজ খবর রেখেছি এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যা জেনেছি, তখন দেখেছি যে ফ্যাসিস্ট আমলের যে কিছু মন্ত্রী বা তাদের সন্তানেরা, তারা মুক্তিযোদ্ধার সন্তান এই পরিচয়কে ব্যবহার করে জনগণের বিপক্ষে দাঁড়িয়েছিল এবং জনগণের উপরে অত্যাচার নির্যাতনের পক্ষে তারা এক প্রকার মত কি বলে সেটাকে এক প্রকার একটা জনসমর্থন তৈরি করার চেষ্টা করেছিল। এগুলা যখন দেখতাম তখন মনে হতো যে জেলের সেই দরজাটা ভেঙে বের হয়ে এসে বলি, তোরা মুক্তিযোদ্ধার সন্তান, তাহলে আমরা কারা? আমরা তো দীর্ঘদিন এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি, কোনোদিনও আমরা মুক্তিযুদ্ধকে বিক্রি করে সেখান থেকে বাংলাদেশের অর্থ সম্পদ লুটপাট করার জন্য আমরা এটা করি নাই। তাই আজকে আমি বলতে চাই, এই যে একটা বিভাজন তৈরি করার সৃষ্টি করা হয়েছিল এবং পরবর্তীতে আপনারা লক্ষ্য করবেন যে 5ই আগস্টের পরে এমন একটা বয়ান দাঁড় করানোর চেষ্টা করা হলো যে বাংলাদেশ মনে হয় আগে আর ছিল না। 5ই আগস্ট 2024 সালে বাংলাদেশ তৈরি হয়েছে, এর আগে দেশ ছিল না, বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না। এবং এটার পিছনে আমি মনে করি সুপরিকল্পিতভাবে যারা 71 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে আমাদের মা বোনদের ধর্ষণ করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তারাই চেষ্টা করেছিল 24-এর গণ অভ্যুত্থানের ঘাড়ের উপর ভর করে এই মুক্তিযুদ্ধকে মুছে ফেলা যায় কিনা। কারণ যখনই 71-এর প্রশ্ন আসে, মুক্তিযুদ্ধের প্রশ্ন আসে, তাদের তো আর কোনো কিছু সেখানে বলার সুযোগ নাই। তারা যে অপরাধ করেছে 1971 সালে, সেটি যতদিন বাংলাদেশ থাকবে এবং পৃথিবী থাকবে, ইতিহাসে সেটা লেখা থাকবে, তাদেরকে সেই কলঙ্ক বহন করতে হবে। এখন তারা যতই মিষ্টি কথা বলুক, যতই ভালো ভালো কথা বলুক, কিন্তু তাদের সেই সময়কার অবস্থান আমরা ভুলি নাই, ভুলে যাবও না।
আমাদেরকে এখন এই জিনিসটা প্রতিষ্ঠা করতে হবে যে ৭১ সালের যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল তারই ধারাবাহিকতায় ৯০-এর গণ অভ্যুত্থান হয়েছে, যে যদিও তখন আমি শিশু, আমি সেই অভ্যুত্থানের সাথে জড়িত ছিলাম না। আর ২৪-এও যে গণ অভ্যুত্থান হয়েছে এটা একই কারণে হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের ভোটের অধিকার, সাধারণ জনগণের উপরে জুলুম নির্যাতনের বিরুদ্ধে এই আন্দোলন সংগ্রাম হয়েছে। অতএব আমাদের শুরু, আমাদের গোড়াপত্তন ১৯৭১ সাল। সেই সময় আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, স্বাধীন রাষ্ট্র পেয়েছি, একটা স্বাধীন পতাকা পেয়েছি, সেটাই আমাদের শুরু। পরবর্তীকালে যারাই সেটিকে আপনার কি বলে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম লড়াই হয়েছে, এবং সেটির মাধ্যমে আমরা দেখিয়েছি যে আমরা যোদ্ধার জাতি, আমরা বীরের জাতি, আমরা প্রয়োজনে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকি, কিন্তু আমরা আমাদের দেশের প্রশ্নে কোনো প্রকার ছাড় দেব না। সর্বশেষ আরেকটি কথা বলতে চাই যে আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত অভিমত, যে ৭১ সালে যুদ্ধ সমাপ্ত হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু আমাদের লড়াই, আমাদের সংগ্রামটা শেষ হয়ে যায় নাই। যতদিন বাংলাদেশ থাকবে, আমাদের এই ভূখণ্ড, আপনারা জানেন যে ভৌগোলিক যে অবস্থানগত কারণে আমাদের এই লড়াই, এই সংগ্রাম চালিয়ে যেতে হবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রত্যেকটি ক্ষেত্রে। কারণ ভেতরে এবং বাইরে বাংলাদেশের বিপক্ষে শত্রু দল আছে, তারা ষড়যন্ত্রকারী, তারা রয়েছে, তারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায়, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে দাবিয়ে রাখতে, হরণ করতে চায়। ৭১ সালে যেমন পাকিস্তান করেছিল, এই বিগত ফ্যাসিস্ট আমলে আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তাদের একটি অংশের পৃষ্ঠপোষকতায় এই ফ্যাসিস্টরা টিকেছিল এবং বাংলাদেশকে দাবিয়ে রেখেছিল। তাই আজকে যারা মুক্তিযোদ্ধার সন্তানরা পিছনে রয়েছেন, আপনারা অনেকেই হয়তো জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সংগঠনটির সভাপতির দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি নিজে এই দায়িত্বটি আমাকে দিয়েছেন, এবং তিনি নিজেও এই কমিটির ১ নম্বর সম্মানিত সদস্য হিসেবে থাকতে সম্মত হয়েছেন। আমি যখন ওনার সাথে এই বিষয় নিয়ে কথা বলি, সেটা নির্বাচনেরও আগে, উনি দেশে আসেন নাই, তখন উনি একটা পর্যায়ে বললেন, তুমিও মুক্তিযোদ্ধার সন্তান, আমিও মুক্তিযোদ্ধার সন্তান, তুমিও প্রজন্ম, আমিও প্রজন্ম। তারপরের থেকে আমি অনেক বেশি অনুপ্রেরণা পেয়েছি, এবং বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শকে, সত্যিকারের আদর্শ, ওই ফ্যাসিস্টদের ওই মুক্তিযুদ্ধ বিক্রি করা আদর্শ না, সত্যিকারের আদর্শকে ধারণ করে, লালন করে বাংলাদেশকে এই অঞ্চলের অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যে ভিত্তিটা রচনা করা দরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেই কাজটি আমরা করে যাব ইনশাল্লাহ। কোনো ধরনের আপোষ আমরা নীতি আদর্শের সাথে করব না। সর্বশেষ আমি বলবো যে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, এই ট্রাস্টের অপরিসীম সম্ভাবনা রয়েছে বলে আমি বিশ্বাস করি। এটিকে যদি সঠিকভাবে, যথাযথভাবে পরিচালনা করা যায়, আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের অন্যান্য সকল প্রতিষ্ঠান এবং প্রত্যেকটি ক্ষেত্রের মতো এখানেও নিশ্চয়ই অনিয়ম, লুটপাট করা হয়েছে বিধায় এখনও এর অনেক সম্পত্তি বেদখল হয়েছে। আমি নিজেও কয়েকটি জায়গা ভিজিট করেছি, আমাদের আজকের এমডি সাহেব উনি আমাদের সাথে ছিলেন, এবং বিভিন্নভাবে এই সম্পত্তিগুলাকে ভোগ দখল করার জন্য দলীয় লোকজনদেরকে সুবিধা দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধারা তাদের প্রাপ্য যে সুবিধা সেটা এখান থেকে অর্জন করতে পারে না। তাই আমি আমাদের এই মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের যে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদাধিকার বলে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, স্বাধীনতার ঘোষকের সন্তান, ওনার সাথে আমি এই বিষয়ে আরও গভীরভাবে আলাপ আলোচনা করব, কিভাবে এই ট্রাস্টকে আরও বর্ধিত করা যায়, এবং আরও শুধু মুক্তিযোদ্ধাদের যে প্রাপ্য যে সুবিধাবলী সেটি নয়, এই ট্রাস্ট দেশের জন্য অনেক কিছু করতে পারে, অনেক কর্মসংস্থান তৈরি করতে পারে। মুক্তিযুদ্ধের আদর্শ তো ছিল দেশকে উন্নত করা, ধনী গরিবের বৈষম্য কমিয়ে নিয়ে আসা, সেই সকল কাজও কিন্তু এই ট্রাস্টের দ্বারা করা সম্ভব। তাই আমি আজকে এমডি সাহেবকে অনুরোধ জানাবো যে আপনি পরিকল্পনা হাতে নেন, আমি আপনার পাশে রয়েছি, আপনারা মুক্তিযোদ্ধারা আছেন, এই ট্রাস্টি বোর্ডের
চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা টাইম টু টাইম কথা বলে যে ধরনের কর্মকাণ্ড হাতে নিলে এই ট্রাস্ট শক্তিশালী হবে এবং মুক্তিযোদ্ধারা তাদের কল্যাণে সেটিকে ব্যবহার করা যাবে, সেই ধরনের উদ্যোগগুলো আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ।